খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। রাজ্যের 2টি বুথে পুনর্নির্বাচনের কর্তায় ফের ভোটাভুটির নির্দেশ দিল নির্বাচন কমিশন। জেনে নেব বিস্তারিত খবর। রাজ্যের 2টি বুথে পুনর্নির্বাচন। সোমবার বারাসাত লোকসভার দেগঙ্গার 61 নম্বর বুথে এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপে 26 নম্বর বুথে ফের ভোটাভুটি বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আজ বারাসাত লোকসভার কদমগাজীর সর্দারপাড়ায় ভোট হবে। এছাড়া মথুরাপুরের কাকদ্বীপে শ্রী চৈতন্য বিদ্যাপীঠে হবে ভোট গ্রহণ। সপ্তম দফায় বারাসাত এবং মথুরাপুরের এই দুটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে, তাই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। অভিযোগ খতিয়ে দেখে ফের ভোটাভুটির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বিজেপির তরফে নির্বাচন কমিশনের চিঠি পাঠানো হয়। মথুরাপুর লোকসভার 12টি বুথে আবারও ভোটাভুটির দাবি করা হয়। তার মধ্যে সাগর বিধানসভার 254, 264, এছাড়াও 265, 67 ও 68 নম্বর বুথগুলিতে সিসিটিভি ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগ। এই লোকসভারই মগরাহাট পশ্চিম বিধানসভার 155, 131, এছাড়াও 86, 87 ও 66 এই 5টি বুথেও নতুন করে নির্বাচনের দাবি করে গেরুয়া শিবির। তাদের দাবি এই বুথগুলিতে রেগিং ও বুথ দখল হয়েছে। কাকদ্বীপ বিধানসভার 131 নম্বর বুথেও 1:30 থেকে বিকেল 4টে পর্যন্ত বুথ দখল ও ভুয়ো ভোট পড়ার অভিযোগে পুনর্নির্বাচনের জন্য কমিশনের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি। অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় 400টি বুথে আবারও নির্বাচনের দাবি তোলে পদ্ম শিবির। বজবজ, মহেশতলা, ডায়মন্ড হারবার, সাঁতরাগাছি, মেটিয়াবুরুজ, বিষ্ণুপুর বিধানসভার বেশ কিছু বুথ এবং ফলতা লোকসভার সবকটি বুথে নির্বাচনের দাবি তোলে বিজেপি। যদিও বঙ্গে মাত্র 2টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই হিংসা বঙ্গে। নদিয়ায় যুবক খুন, তাপসের এজেন্টকে মার, ব্যারাকপুর সন্দেশকারীও বাদ নেই। জানাবো বিস্তারিত খবর। বাসস্ট্যান্ড ধরে গ্রামের দিকে এগোলে পরপর দোকানের শাটার নামানো। বেলা 12টাতে তালা খোলেনি, যেন অঘোষিত বনজ চলছে। গ্রামে ঢুকে রাস্তায় 2-1 পৌঁড়া ছাড়া কোনো পুরুষের দেখা মেলেনি। শনিবার সন্ধ্যায় যুবককে গুলি করে কুপিয়ে খুনের ঘটনার পর থেকেই থমথমে গোটা গ্রাম। ফাঁকা রাস্তায় ঘুরছে শুধু পুলিশের গাড়ি, কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জটলা। রবিবার সকাল থেকে নদিয়ার কালীগঞ্জের ছোটগঞ্জ পচা চাঁদপুরে ঠিক এই ছবি দেখা গেল। শনিবার সন্ধ্যায় বাড়ির কাছে খুন হন পচা চাঁদপুর রেল লাইনে পড়ার বাসিন্দা হাফিজুর শেখ। হাফিজুর রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকলেও তাকে নিজেদের দলের কর্মী বলে দাবি করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে বিজেপি। এই ঘটনার শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সব বিরোধী পক্ষই সরব হয়েছে। শুধু নদিয়া নয়, উত্তর 24 পরগনার ব্যারাকপুরেও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছে। শনিবার রাতে পরপর বোমা বিস্ফোরণ তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া, এছাড়াও নৈহাটি। ভোটের পর সন্দেশখালীর কিছু জায়গায় 144 ধারা জারি হয়েছে। অন্যদিকে কলকাতার উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শাসক দল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। ভোটের পর পশ্চিমবঙ্গের হিংসার ঘটনা অতীতেও ঘটেছে। গত বিধানসভায় ভোটের পর বিরোধী দলের নেতা কর্মীদের খুন, বাড়িছাড়া করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কোথাও কোথাও শাসক দলের নেতা কর্মীরাও হিংসার শিকার হয়েছে বলে অভিযোগ। তা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্যের রাজনীতি। শনিবার লোকসভা নির্বাচনের শেষ অর্থাৎ 7ম দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই চাঁদপুরের যুবককে খুন। গত শনিবার 7ম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছিল। ভোটের পরের দিন এই দ্বীপ এলাকায় কিছু জায়গায় জারি হলো 144 ধারা। রবিবার থেকে ভোটের ফল বেরোনোর দিন অর্থাৎ আগামী 4 জুন পর্যন্ত নেজার থানা এলাকায় সরবেরিয়া থেকে বয়ারমারি পর্যন্ত 144 ধারা জারি করল পুলিশ প্রশাসন। রবিবার এই ঘোষণা করেছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেন্দি রহমান। ভোটের দিন দফায় দফায় অগ্নিগর্ভ হয়েছিল। বেরমজুর, বয়ারমারি, আগারহাটি, কানমারি এলাকায় বয়ারমারিতে বিজেপি ক্যাম্প অফিসে হামলার অভিযোগ উঠেছিল। তাতে চঞ্চল খাটুয়া নামে এক বিজেপি কর্মীর মাথা ফাটে, ঠেলাঠেলি, মারধর, পুলিশের লাঠিচার্জ হয়। সন্দেশখালী ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্টও চেয়েছিল নির্বাচন কমিশন। নেজার থানার অন্তর্গত বয়ারমারিতে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।
পুলিশকে হেনস্থা করা হয়। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 7 দফায় নির্বাচন শেষ, এখন শুধু অপেক্ষা ফলাফলে। তৃতীয়বারের জন্য কি নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠন করবে, নাকি বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া সব হিসাব উল্টে দেবে? ভোট গ্রহণ পর্ব শেষ হতেই চ্যানেলে চলছে সেই নিয়ে আলোচনা। বুথ ফেরত সমীক্ষা নিয়েও কাটাছেঁড়া চলছে। একাধিক বুথ ফেরত সমীক্ষাতে এগিয়ে এনডিএ। ইঙ্গিত শরিকদের নিয়ে তৃতীয়বার কেন্দ্র সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদী। তবে 400 পার হবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। কয়েকটি বুথের সমীক্ষা এনডিএকে 400-এর বেশি আসন দিয়ে রেখেছে, তবে কয়েকটি সমীক্ষা সংশয় প্রকাশ করছে। বুথ ফেরত সমীক্ষার মতো আরও কয়েকটি জায়গায় ভবিষ্যৎবাণী নিয়ে কৌতূহল রয়েছে মানুষের মনে। সেটি 7টা বাজার। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কি বলছে ভারতের অন্যতম 7টা বাজার ফলদি? বুথ ফেরত সমীক্ষার সঙ্গে কি মিলিয়ে দিচ্ছে ফলাফল, নাকি অন্য কোনো আভাস দিচ্ছে? 543 লোকসভা কেন্দ্রের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল সরকার গড়বে ভবিষ্যতে আজ করে 7টা বাজারে বাজি ধরেন বুকিরা। 7টা বাজার ভারতের আইনের চোখে বেআইনি, তবে তাতে পিছপা হন না বুকিরা। নিয়মে তোয়াক্কা না করে রমরমিয়ে চলছে এইসব 7টা বাজারের কারবার। প্রশাসনের নাকের ডগায় বুকিরা বুক ফুলিয়ে চালিয়ে চলেছেন বাজি ধরার খেলা। আলোচনা কেন্দ্রের 7টা বাজারগুলি এর প্রথমে যে নামটি তা হলো রাজস্থানের ফলদি বাজার। 7টা কারবারিদের মতে ফলদি বাজার ভবিষ্যৎবাণী অধিকাংশ সময় মিলে যায়। সাফল্যের হার 80 থেকে 85%। তাই ভোট মিটতে অনেকের নজর ছিল ফলদির 7টা বাজারের দিকে। লোকসভা নির্বাচন নিয়ে কি বলছে ফলদির 7টা বাজার, সেই দিকে নজর থাকবে আজ। দিল্লি বাড়ি কার জানা যাবে মঙ্গলবার। ত্রিস্তর নিরাপত্তা বাংলার 55 গণনা কেন্দ্রে তৈরি 92 কোম্পানি বাহিনী। জানাবো বিস্তারিত খবরে। 7 দফায় রাজ্যে 42টি কেন্দ্রে ভোট হয়ে গেছে। এবার ভোট গণনার পালা। প্রতিবারের মতো এবারও গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বন্দোবস্ত রাখছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, দ্বিতীয় স্তরে থাকবেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, শেষ স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা। শুধু গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে 92 কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে মোট 42টি লোকসভা কেন্দ্রের জন্য থাকছে 55টি গণনা কেন্দ্র। 418টি গণনা কক্ষে থাকছে 4944টি টেবিল। সর্বোচ্চ 23 রাউন্ড ভোট গণনা হতে পারে, আর সবচেয়ে কম 9 রাউন্ড। গড়ে প্রতিটি কেন্দ্রে 17 রাউন্ড করে ভোট গণনা হবে। কমিশনের তরফে জানা হয়েছে, রাজ্যের 3 লক্ষেরও বেশি ভোটদাতা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছে। আগে পোস্টাল ব্যালটে ভোট গণনার পর ইভিএম এর মাধ্যমে ভোট গণনা শুরু হবে। রাজ্যে এবার মোট ভোটারের সংখ্যা 7,60,10,006 জন। 42টি কেন্দ্রে মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ছিল 507। রবিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আজিজ আফতাব জানান, ভোট গ্রহণ পর্ব শেষ হলেও রাজ্যের 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্যের 7 দফার ভোটের সব মিলিয়ে 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়েছে। সপ্তম দফার ভোটে রাজ্যে পুলিশে 35,292 জনকে মোতায়েন করা হয়েছে। রামকৃষ্ণ মিশনে হামলায় শাসক দলের মদত রয়েছে পদ্ম বিধায়ক সংখ্যার নাম বলুন তৃণমূলের গৌতম। কি রয়েছে বিশেষ খবর জানাবো বিস্তারিত। রামকৃষ্ণ মিশনের উপর হামলার ঘটনায় তৃণমূল ও পুরসভার মদত রয়েছে বলে দাবি করলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পাল্টা শিলিগুড়ির পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব জড়িতদের নাম প্রকাশে আনার চ্যালেঞ্জ ছুড়লেন। গত 19শে মে শিলিগুড়ির সেবক হাউস নামে একটি বাড়িতে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসীর উপর হামলা হয় বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে উঠে আসে জমির মালিকানা নিয়ে বিবাদের জেরেই ওই হামলা। বঙ্গে ভোট প্রচারে এসে সেই ঘটনা নিয়ে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তা নিয়ে টানাপোড়েনে অব্যাহত। হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরেই রবিবার রামকৃষ্ণ মিশনে যান শঙ্কর। সেখানে ঘুরে তার বক্তব্য, প্রদীপের গ্রেপ্তারিতে তিনি খুশি, কিন্তু তার গ্রেপ্তারি চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছু নয়। শঙ্কর বলেন, প্রদীপ রায়ের মতো একজন সামান্য ব্যক্তি এত বড় জমি দখল করতে পারে না, যদিও এর পিছনে শাসক দলের প্রভাবশালী নেতার হাত না থাকে। আশ্চর্যের বিষয় হলো, রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মিউটেশনের আবেদন করার পরেই এই ঘটনা। পুরসভার ভিতর থেকেও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। পাল্টা গৌতম বলেন, তৃণমূলের বড় নেতা যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে তার নাম প্রকাশ্যে নিয়ে আসা উচিত। পুরসভার ভিতরেও যদি কেউ থাকে তাহলে তার নামটা বলে দেওয়া উচিত। তথ্য প্রমাণ নিয়ে কেন লিখিত অভিযোগ জানাচ্ছেন না?
ওদের তো সেন্ট্রাল এজেন্সি রয়েছে, স্টেট এজেন্সিকেও বলতে পারি সবটা প্রকাশ্যে নিয়ে আসুক। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।